আরজি করের ডাক্তারি তরুণী ছাত্রের মৃত্যুতে একমাত্র ধর্ষক ছিলেন সঞ্জয় রায় এবং তিনি নির্যাতিতা ডাক্তারি তরুণী ছাত্রীকে খুন করেছিলেন। ঘটনার 24 ঘন্টার মধ্যে টালা থানার পক্ষ থেকে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল বেশ কিছু তথ্য প্রমাণের সহ। সেই বিষয়টিকেই মান্যতা দিল সিবিআই। সিবিআইয়ের পক্ষ থেকে আরজি করের ডাক্তারি তরুণী ছাত্রীর মৃত্যুর যে চার্জশিট পেশ করেছেন সেখানেও তারা এই সঞ্জয় রায়কে একমাত্র খুনি এবং ধর্ষক হিসেবে চিহ্নিত করেছেন। অর্থাৎ কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল সেই তদন্ত যে সঠিক পথে গেছিল তা কিন্তু আজকে সিবিআই চার্জশিট থেকেই পরিষ্কার। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা পর্বটি আজকে শেষ পর্যন্ত দেখবেন, সেখানে বেশ কিছু বিস্ফোরক তথ্য আপনাদের সামনে আমি হাজির করব। 1 সেপ্টেম্বর আমি একটি পর্ব করেছিলাম, সেখানে বলেছিলাম যে একমাত্র ধর্ষক সঞ্জয় রায় এবং খুনের ঘটনায় যুক্ত এই সঞ্জয় রায়। সেই পর্বটি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা প্রয়োজনে সেই তথ্যটি দেখবেন। কোনো গদি মিডিয়া কিন্তু আপনাদের এই তথ্য দেননি। আমাদের মতো স্বাধীন সাংবাদিকতার সঙ্গে যারা যুক্ত সেই সব সাংবাদিকই কিন্তু আসল তথ্য আপনাদের সামনে এনেছিল। আরজি করের এই ডাক্তারি তরুণী ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে তার সহকর্মী এবং জুনিয়র চিকিৎসকেরা তারপর থেকে প্রায় 54-55 দিন কর্মবিরতি করেছেন। এই মুহূর্তে তারা আমরণ অনশন করছেন গত 3 দিন ধরে। ধর্মতলার পুজোর মরশুমে পুজোর আনন্দ থেকে নিজেদের সরিয়ে রেখে জাস্টিস চাইছেন। এই জাস্টিস দেওয়ার দায়িত্ব সিবিআইয়ের পক্ষ থেকে দীর্ঘ 58 দিন পর তারা আজকে চার্জশিট পেশ করলেন। সেই চার্জশিটে সন্দীপ ঘোষ বা টালা থানার ওসির ব্যাপারে বিশেষ কিছু মন্তব্য নেই। তাহলে কেন তারা দুজন এই কেসের অভিযুক্ত হিসেবে সিবিআই কাস্টডিতে রয়েছে তা নিয়ে কিন্তু তারা আইনজীবীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন। জুনিয়র চিকিৎসকেরা বলেছেন তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ, কিন্তু যে তথ্য কলকাতা পুলিশের পক্ষ থেকে ঘটনার 24 ঘন্টা পরে দেওয়া হয়েছিল তাকেই মান্যতা দিয়েছে এই অমিত শাহের সিবিআই। অর্থাৎ কলকাতা পুলিশ যে তদন্ত ঠিক পথে নিয়ে যাচ্ছিলেন তা কিন্তু আজকে সিবিআই চার্জশিট থেকেই পরিষ্কার। কিন্তু বেশ কিছু প্রশ্ন রয়েছে। 9 আগস্ট যখন ঘটনা ঘটেছিল, তারপরে যখন একজন সিভিক ভলেন্টিয়ার আরজি করের আউটপোস্টে খবরটি দিয়েছিলেন, তারপরে সেখানে একজন SM বাবু বলে একজন অফিসার তিনি যখন সেমিনার রুমে পৌঁছেছিলেন তখন কি দেখেছিলেন সেখানে 10 থেকে 15 জন জুনিয়র চিকিৎসক রয়েছেন। যদি কোনো প্রমাণ নষ্ট হয় বা কোনো তথ্য লোপাট হয় তাহলে কিন্তু দায় নিতে হবে জুনিয়র চিকিৎসকদের। সিবিআইয়ের পক্ষ থেকে কেন তাদের ডাকা হচ্ছে না? যেখানে 10-15 জন চিকিৎসক পুলিশের অনুপস্থিতিতে সেই সেমিনার রুমে প্রবেশ করেছিলেন, তারা সেখানে কি করছিলেন? তারা যে ছবি মোবাইল বন্দি করেছিলেন সেগুলো কি সিবিআইয়ের পক্ষ থেকে তদন্তের আওতায় আনা হয়েছে? সেই 10-15 জন চিকিৎসককে কি জেরা করা হয়েছে? সেদিন যারা সেমিনার রুমে পুলিশ যাওয়ার আগে উপস্থিত ছিলেন
কারণ একটা সন্দেহ দানা বাঁধছে। যে দাবি এই জুনিয়র ডাক্তারেরা করেছিলেন, যে তদন্তকে প্রভাবিত করেছেন এই পুলিশ অফিসাররা, আজকে তো কলকাতা পুলিশ যে মতো তদন্ত করছিলেন তাকেই মান্যতা দিয়েছেন সিবিআই। তাহলে আপনারা কিসের জাস্টিসের জন্য এখনো অনশন করছেন? কি আপনাদের মূল উদ্দেশ্য? আপনারা কি বাংলার শ্রেষ্ঠ উৎসবকে, তার যে আনন্দ, সে আনন্দকে ম্লান করার চেষ্টা করছেন? আজকের রাতের ছবিটা দেখুন। কলকাতার সমস্ত উত্তর থেকে দক্ষিণ জনসুনামি হচ্ছে পুজো প্যান্ডেলগুলোতে। আরজি করে জুনিয়র ডাক্তারি ছাত্রের মৃত্যুর যে দুঃখজনক ঘটনা ঘটেছে, তার বিচার সকলেই চাইছেন, আমরাও চাইছি, আপনারাও চাইছেন। নির্যাতিতা তরুণীর বাবা মা, তাদের বাড়িতে আজ হয়তো দুর্গাপুজো শুরু হয়ে যেত, কারণ সেই তরুণী ছাত্রী ডাক্তারিতে চান্স পাওয়ার পর থেকেই তিনি নিজের প্রচেষ্টায় বাড়িতে দুর্গাপূজা করতেন। গত বছর এই দিনেই গোটা বাড়ি আলোর রোশনায়ে ঝলমল করছিল, সেখানে এখন আমাবস্যার অন্ধকার। তার মা বাবা বিচার চাইছেন। তার একমাত্র কন্যা সন্তানকে হারিয়ে তারা আজ পথ চেয়ে রয়েছেন, কবে তারা আসল বিচার হবে, কবে দোষীরা শাস্তি পাবেন। আসল যে ধর্ষক এবং খুনি, সেই সঞ্জয় রায় কিন্তু গ্রেপ্তার হয়েছেন। সিবিআই চার্জশিটে কি বলেছেন? এই অপরাধের সঙ্গে একমাত্র সঞ্জয় রায় ছিলেন। এখানে গণধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি, গণপিটুনির কোনো প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ ময়না তদন্তের রিপোর্ট যে সঠিক, তাকেই মান্যতা কিন্তু দিয়েছে সিবিআই। এতদিন পর্যন্ত জুনিয়র চিকিৎসকেরা বলছিলেন যে ময়না তদন্ত ঠিক হয়নি, সেখানে তো এই জুনিয়র চিকিৎসকেরা সই করেছিলেন। সেমিনার রুমের পাশে যে বাথরুম ভাঙা হয়েছিল, সেই ভাঙার পিছনেও তো এই জুনিয়র চিকিৎসকেরা ছিলেন। তাদের সবুজ সংকেত, তাদের সইয়ের পরেই তো সেই বাথরুম ভাঙা হয়েছিল। সেই বাথরুম ভাঙা আটকে ছিল কারা? কলকাতা পুলিশ আটকে ছিল। না হলে এই জুনিয়র চিকিৎসকেরা এটা নিয়ে একটা কথা বলেননি। কারণ যখন একটি রাজনৈতিক দল, বিশেষ করে সিপিএম এর পক্ষ থেকে মীনাক্ষী মুখার্জিরা, তারা যখন খবর পান যে এই সেমিনার রুমের পাশে বাথরুম ভাঙা হচ্ছে, তখন তারা আরজি কর হাসপাতালে ঢোকার চেষ্টা করেছিলেন। তখন জুনিয়র চিকিৎসকেরা সেটিকে বন্ধ করার চেষ্টা করেছেন। তার আগেই কলকাতা পুলিশের পক্ষ থেকে সেখানের যে ভাঙচুর চলছিল তা বন্ধ করার জন্য পিডব্লিউডি যে কন্ট্রাক্টর ছিলেন তাকে জানিয়ে দিয়েছিলেন। কেন আপনারা এখনো পর্যন্ত অনড় অবস্থানে রয়েছেন? রাজ্য সরকারের কাছে আপনারা যে যে দাবিগুলো করেছিলেন, যে কলকাতা পুলিশ নাকি তদন্তকে প্রভাবিত করেছে, আপনাদের দাবি অনুযায়ী টালা থানার ওসিকে সরানো হয়েছে, ডিসি নর্থকে সরানো হয়েছে, কলকাতার পুলিশ কমিশনারকে সরানো হয়েছে, স্বাস্থ্য অধিকর্তাকে সরানো হয়েছে, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানো হয়েছে, প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে সরানো হয়েছে, চেস্ট মেডিসিনের যে এইচওডি ছিল তাকে সরানো হয়েছে। তাহলে আজকে যে সিবিআই রিপোর্ট সামনে এলো, সিবিআই যে চার্জশিট জমা দিল, সেখানে তো দেখা যাচ্ছে কলকাতা পুলিশ যে তদন্ত করছিল সঠিক পথেই তদন্ত করছিলেন। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত রাজনৈতিকভাবে একজন শক্তিশালী নেত্রী, তিনি কখনোই কোনো পরিস্থিতিতে ভেঙে পড়েন না। কিন্তু জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে কেন তিনি কলকাতার পুলিশ কমিশনারকে সরিয়েছিলেন, কেন তিনি ডিসি নর্থকে সরিয়েছিলেন, কেন বাকি অফিসারদের সরিয়েছিলেন? কারণ কলকাতা পুলিশের পক্ষ থেকে যে তদন্ত করা হয়েছিল, সেই তদন্ত যে সঠিক, তা সিবিআইয়ের পক্ষ থেকে 130-31 পাতার যে চার্জশিট
আজকে শিয়ালদা আদালতে জমা দেওয়া হয়েছে, সেখানেই পরিষ্কার। সেখানে যে ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছিল, যে এই খুনের পিছনে আরও কারো মাথা রয়েছে, আরও কেউ কেউ পরিকল্পিতভাবে এই খুনকে করিয়েছেন, কিন্তু সিবিআই তো আজকে চার্জশিটে তা উল্লেখ করেননি। সিবিআই একমাত্র ধর্ষক হিসেবেও যেমন এই সঞ্জয় রায়কে দেখিয়েছেন, তেমনি কিন্তু এই খুনের পিছনেও মূল সঞ্জয় রায়কে দেখিয়েছেন। তাহলে এতদিন পর্যন্ত যে গালভরা গল্প এই জুনিয়র চিকিৎসকেরা বারবার বলছিলেন, তারা যে নতুন নতুন চিত্রনাট্য তৈরি করছিলেন, 250 গ্রাম বীর্য পাওয়া গেছে, যে কথা একজন ডাক্তারবাবু বলছিলেন, তারা কিসের ডাক্তার? এগুলো কোনো কলের মিস্ত্রি যদি বলেন তাহলে বিশ্বাস করা যায়। একজন ডাক্তার, তার যথেষ্ট নাম রয়েছে, যদিও তিনি বামমনস্ক। বামেদের যেমন এখন মস্তিষ্কের বিভ্রাট ঘটেছে, তাদের দলটাকেও যেভাবে তারা পরিচালনা করছেন, তাদের এই ডাক্তারি নেতারও একই অবস্থা হয়েছে। অর্থাৎ ঘটনার পর থেকে বারবার একটার পর একটা মিথ্যে তথ্য এই জুনিয়র চিকিৎসকেরা তুলে ধরছিলেন, সেগুলো একটার পর একটা কিন্তু আজ প্রমাণ হয়েছে সিবিআইয়ের যে চার্জশিট জমা পড়েছে। তারপরেও এই জুনিয়র চিকিৎসকেরা, যারা বিপ্লবী নেতারা, প্রতিদিন টিভির ক্যামেরার সামনে এই গদি মিডিয়ার চ্যানেলে ঘন্টার পর ঘন্টা যে বসে থাকতেন, বক্তব্য রাখতেন, সেই বিপ্লবীদের কাউকে দেখা যায়নি এই অনশনে। যখন জুনিয়র চিকিৎসকদের মধ্যে একটা ভাঙন সৃষ্টি হয়েছে, তখন অনিকেত মাহাতো আরজি করে হাসপাতালের, তিনি গতকাল থেকে অনশনে বসেছেন। যেসব কিঞ্জল নন্দ, দেবাশিস হালদার, যারা বড় বড় কথা বলছিলেন টিভি চ্যানেলের সামনে, যারা পরিকল্পনা করছিলেন সিপিএম নেতাদের সঙ্গে বৈঠক করে কোথায় অবস্থান হবে, তাদের তো কাউকে দেখা যায়নি এই অনশনে। ক্ষমতা থাকলে নেতৃত্ব দেওয়ার দায় যদি আপনারা মাথায় নেন, তাহলে আপনারাও অনশনে বসুন। যেভাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে বিষাদময় করায় তোলার চেষ্টা করছেন, তা বাংলার মানুষ কিন্তু ক্ষমা করবে না। আপনারা মঞ্চ থেকেই অপেক্ষা করে থাকুন এবং বিভিন্ন প্যান্ডেলের ছবি আপনারা মোবাইল ফোনে ইউটিউবের মাধ্যমে দেখুন, দেখতে পাবেন কিভাবে লক্ষ লক্ষ মানুষ চতুর্থীর রাতেই পথে নেমে পড়েছেন। আপনারা যেভাবে বাংলার শ্রেষ্ঠ উৎসবকে মাটি করার চেষ্টা করছেন, যেভাবে আপনারা এই অনশনকে চালিয়ে যাচ্ছেন, আপনাদের পরিকল্পনার বেশ কয়েকটি বিষয়কে আমি তুলে ধরি, তাহলেই পরিষ্কার হবে। আপনারা যে বাম নেতাদের সঙ্গে এবং সংবাদ মাধ্যমের নেতাদের সঙ্গে, কর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন, সেখানে আপনাদের পরিকল্পনা রয়েছে যেদিন পর্যন্ত এই কার্নিভাল হবে, সেদিন পর্যন্ত আপনারা এই অনশন কোনো মতেই প্রত্যাহার করবেন না। আপনারা প্রথমে অনশন করার জায়গা ঠিক করেছিলেন হাজরা মোড়ে, তারপরে আপনারা স্থান পরিবর্তন করেছেন, আপনারা চলে এসেছেন ধর্মতলায়, যেখানে কলকাতার একটি প্রাণকেন্দ্র, যার উপর নির্ভর করে এখানের ব্যবসায়ীরা তাদের আগামী বছরের সংসার কিভাবে চলবে তার কিছু পয়সা তারা রোজগার করেন এখানে বসে। তাদের ব্যবসাকেও আপনারা পণ্ড করে দিচ্ছেন। যেভাবে আপনাদের মস্তিষ্কে এই খুনধারা বামেদের নেতাদের পাকা চুলের রাজনীতির প্রবেশ করেছে, আপনারা যেভাবে রাজ্য সরকারকে বিপর্যস্ত করার চেষ্টা করছেন, তার বাংলার মানুষ কিন্তু 2026-এর নির্বাচনে আপনাদের কড়া জবাব দেবে। নেতা হওয়ার চেষ্টা করলে অনশন মঞ্চে বসুন, রাজনৈতিক ঝান্ডা নিয়ে নির্বাচনে লড়াই করুন। আপনারা যেভাবে বাংলাদেশের ঘটনার অবলম্বনে একটা চিত্রনাট্য তৈরি করার চেষ্টা করছেন, পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ কিন্তু এক নয়। বাংলাদেশের অবস্থা নিশ্চয়ই বুঝতে পারছেন। যাকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ ইউনূস, তিনি যেমন বিপদে পড়েছেন,
তার অবস্থা শেখ হাসিনার চেয়েও খারাপ হবে আগামী কয়েকদিনের মধ্যেই। কারণ বাংলাদেশ এই মুহূর্তে মৌলবাদীদের হাতে চলে গেছে। তারা যেভাবে কাঠের পুতুলের মতো এই মোহাম্মদ ইউনূসকে নাড়াচ্ছেন, তিনি তেমনভাবেই নড়ছেন। বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ এক নয়। পশ্চিমবঙ্গে রাজনীতি করতে হলে গণতান্ত্রিক উপায়ে টেথো ছেড়ে লাল ঝান্ডা ধরে মানুষের কাছে ভোট চাইতে চান। দেখবেন বাংলার মানুষ এই আপনাদের যে ভগবান রূপে দেখত, সেই ভগবানের কি পরিণতি হয় গণতন্ত্রের বিচারে, তা কিন্তু পরিষ্কার হবে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। শুভরাত্রি। উই ওয়ান্ট জাস্টিস।